ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মজুমদার জুয়েল। দিনে বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজকে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। স্বাগত আপনাদের দুজনকে। জহিরুল আলমকে দিয়ে শুরু করি, কারণ আপনি যেহেতু সরকারের স্পোক্সম্যান, মাত্রই তো সফরটা শেষ হলো, প্রধান উপদেষ্টা আসলেন মাত্র। এটি নিয়ে কিন্তু বাংলাদেশ মূলত আসলে তাকিয়ে ছিল গত শুক্রবারের বৈঠকের দিকে, এবং তারপরে বিশেষজ্ঞদের মধ্যে তারপরে একটা শঙ্কা এখনও রয়ে গেল কেন, কি মনে হয় আপনার? অনেকেই বলছেন বৈঠকটা হলো, সমঝোতা হয়েছে, আদৌ হবে কিনা। অনেকে আবার এনসিপি একটা বিরোধিতা করেছে, জামায়াত বিরোধিতা করেছে। এগুলোর কারণে কি শঙ্কাটা রয়ে গেল বলে মনে হয় আপনার? এটা আসলে মানে দুটো পার্সপেক্টিভ থেকে দেখতে হবে। প্রথমটি হচ্ছে যে এই মানে দেশের যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিটা এখনও একটা সুনির্দিষ্ট কোনো ডিরেকশন কিন্তু রাজনৈতিক অঙ্গনে এখনও নেই। নির্বাচনকে কেন্দ্র করে ঈদের আগে অনারেবল চিফ অ্যাডভাইজার একটা ঘোষণা দিয়েছেন, কিন্তু এটা মানে ওয়াইডলি এটা অ্যাকসেপ্টেড হয়নি। বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেটাকে গ্রহণ করেনি। সেই প্রেক্ষিতে যদি আমরা দেখি, তাহলে একটা বড় অংশ রাজনীতিতে যাদেরকে আপনার অনিশ্চিত অবস্থার মধ্যে রেখে এই ধরনের একটা মানে রাজনৈতিক সমাধানের দিকে যাওয়া, নির্বাচনের পথে অগ্রসর হওয়া, সেটা একটা কঠিন কাজ। আমার মনে হয় গভর্নমেন্টের পক্ষ থেকে অনারেবল চিফ অ্যাডভাইজারকে ধন্যবাদ দিতে হবে এই কারণে যে উনি এটার যে গভীরতা এটা অ্যাকনলেজ করেছেন বলে আমার কাছে মনে হয়েছে, এবং অ্যাকনলেজ করেছেন বলেই লন্ডন সফরের নানা কর্মসূচির মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তার, যে বিএনপির বর্তমান যে নেতৃত্ব, অ্যাক্টিং চেয়ারপারসন, তার সঙ্গে বৈঠক করা। সুতরাং এটা একটা পার্সপেক্টিভ যে একটা বড় দেশে অনেক রাজনৈতিক নেতার সঙ্গে উনি বৈঠক করেছেন, সব দলের সঙ্গে ওনার কথা হয়েছে, মত বিনিময় হয়েছে, বিএনপির সঙ্গেও হয়েছে। কিন্তু যেই এক্সিস্টিং যে মানে সংকটগুলো আছে, এগুলো আমরা হয়তো আপাত দৃষ্টিতে দেখছি না, কিন্তু আমার মনে হয় যে এখনও দেশে একটা সুষ্ঠু রাজনৈতিক ভবিষ্যতের পথে আগানোর পথে অনেকগুলো হার্ডলস এখনও কিন্তু বিদ্যমান আছে, যেই জায়গার মধ্যে দেখবেন অ্যাপারেন্টলি কারোর মধ্যেই কোনো কনসেনসাস তৈরি হয়নি। আমরা বলছি যে যখন মিটিং হয় তখন সবাই চিফ অ্যাডভাইজারকে হয়তো একটা সাহস দিচ্ছেন, একটা সমর্থন যোগাচ্ছেন, কিন্তু একই সঙ্গে যখন বেরিয়ে আসার পরে কিন্তু তাদের নানামুখী বক্তব্য কিন্তু আমরা দেখছি। ইভেন লন্ডন বৈঠকের পরেও আপনি দেখেন যে জামায়াতে ইসলামী কিন্তু ফ্রাইডেতে বলেছে যে তারা এটাকে ইতিবাচকভাবে দেখেছে, কিন্তু স্যাটারডেতে এসে তারা আবার তাদের বক্তব্যটা অনেকটাই ডিপার্ট করেছে, বিচ্যুত হয়েছে। আবার এনসিপির মধ্যেও কিন্তু আপনি শুধু এখন নয়, এনসিপির মধ্যে শুরু থেকেই মানে গত কয়েক মাস ধরেই দেখা যাচ্ছে যে তাদের মধ্যেও একটা কি বলে রাজনৈতিক সমঝোতার ক্ষেত্রে তাদের যে চাওয়া, তাদের যে প্রত্যাশা, প্রায়োরিটি, অগ্রাধিকারগুলোর মধ্যে কিন্তু তারা নিজের অবস্থান থেকে কিন্তু সরে আসছে না। তারা যেই চাওয়াগুলো আছে সেগুলোর সঙ্গে একটা শার্প কন্ট্রাস্ট, একটা কি বলবো যে মানে বিরোধিতা আছে বিএনপির পক্ষ থেকে। যেমন তারা বলছে সংবিধানকে পুনর্লিখন করতে চায়, তারা গণপরিষদ চায়, তারা জুলাই সনদের একটা ইমিডিয়েট একটা কি বলে ঘোষণা চাচ্ছিল, যেটা নানা কারণে এখনো বিলম্বিত বা হবে বলে মনে করা হচ্ছে। জুলাইতে হবে বলে একটা আশাবাদ তৈরি হয়েছে, কিন্তু জুলাই সনদ তখনই হবে যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সবার সঙ্গে একটা মিনিমাম একটা কনসেনসাস তৈরি হবে, সেটার ভিত্তিতেই জুলাই সনদ তৈরি হবে। তো সুতরাং আমি মনে করি যে দুটো পার্সপেক্টিভ থেকে দেয়ার আর লট অফ কোয়েশ্চেন্স রিলেটেড টু দিস মিটিং। ডেফিনেটলি এই প্রশ্নগুলো আসে যে অনারেবল চিফ অ্যাডভাইজার এবং অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে যে মিটিংটা হয়েছে, এখানে অন্য রাজনৈতিক দলের মধ্যে যে একটা হতাশা তৈরি হয়েছে, সে হতাশার একটা রাজনৈতিক যৌক্তিক কারণ আছে। যে একটা বড় আমরা যেই অভ্যুত্থান পরবর্তী যে মানে যে আশা আকাঙ্ক্ষার দিকে যাচ্ছে, সেখানে তারা মনে করছে যে রাজনৈতিক ব্যবস্থায় সব দলের প্রতি একটা মনোযোগ থাকার কথা, সেখানে একটা ওভারটলি প্রায়োরিটাইজড অথবা সিগনিফাইড হয়েছে এই বৈঠকটা, এবং সবার মনোযোগ কিন্তু এই বৈঠক হয়েছে। কিন্তু একই সঙ্গে এটা মনে করতে হবে যে বিএনপিকে অস্বীকার করা যাবে না যে বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এবং যতই আপনি ডিনাই করেন না কেন, যেটা হয়ে আসছিল যে অভ্যুত্থানের শক্তিগুলো মেজরিটি যারা নেতৃত্ব করেছে তারা বলছে যে এটা জুলাই কেন্দ্রিক বা তাদের নেতৃত্বে যেই মানে অভ্যুত্থানটি হয়েছে সেটাকেই তারা হাইলাইট করতে চেয়েছে। কিন্তু এটা একটা দীর্ঘ পরম্পরা যে ছিল
যে এটা বিএনপি একটা দীর্ঘ সময় প্রায় 1.5 দশকের উপরে ধরে একতরফা তিনটা নির্বাচন হয়েছে, যে ফ্যাসিবাদী শাসনের যে কী বলে যাতা করে তারা নিষ্পেষিত হয়েছে, তাদের যে ত্যাগ ছিল, তাদের যে স্যাক্রিফাইস ছিল, সেই স্যাক্রিফাইসগুলো কিন্তু তো হাইলাইটেড হচ্ছিল না। অবশ্যই না হওয়ার কারণে তাদের মধ্যে কিন্তু একটা রাজনৈতিক যে ঐক্যর সূচনা হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেখান থেকে কিন্তু দুই পক্ষই একটা দূরত্ব তৈরি হয়েছে। সেদিক থেকে আমি মনে করি যে এই বৈঠকে চিফ অ্যাডভাইজার উনি একটা ভালো গুড জেস্টার দেখিয়েছেন, নো ডিনাইং টু দ্যাট। কিন্তু একই সঙ্গে চিফ অ্যাডভাইজারের বৈঠকে যে সংশয়গুলোর কথা আপনি প্রথমে তুলেছেন, হ্যাঁ আছে অনেকগুলো বিষয়, যে কি আলোচনা হয়েছে। দিস ইজ নট রিলেটেড অনলি মানে ডিক্লেয়ারিং অ্যান ইলেকশন ডেট, ইলেকশন টাইম, এটার সঙ্গে আরো অনেকগুলো ইস্যুজ আছে যেগুলো কিন্তু আমরা জানি না, যেগুলো কিন্তু পাবলিকলি কোনো আলোচনা হয়নি, যেগুলো কোনো মানে কি বলে যে আপনার এখনকার যে জনপরিষদ, সেই জনপরিষদে এগুলো নিয়ে নানা ধরনের কিন্তু স্পেকুলেশন চলছে। এখানে আমি কি আলোচনা হয়েছে যে আমরা জানি কাছে আসবো। ছিলেন প্রধান উপদেষ্টার সঙ্গে পুরো বৈঠকটা, যদিও ওই 1-to-1 বৈঠকে তারা ছিলেন না। আমরা যেটা দেখি যে সবসময়ই ওই যে একটা প্রেস উইং থেকে আপনারা ব্রিফ করেন যে কি বৈঠক, কি আলোচনা হলো, কি আসে বিষয়, এগুলোতে এবার প্রেস উইংয়ের বাইরে যেটা খলিলুর রহমান ব্রিফ করলেন, আমির খসরু মাহমুদ চৌধুরী ব্রিফ করলেন, ওই যে কথাটা বললেন না যে ব্রিফলি ভেতরে আসলে কি কথা হয়েছে, শুধু তো ইলেকশন নিয়ে কথা হয়নি, এই টোটাল জিনিসটা আসলে মানুষ জানতে চায় এবং জানানো দরকার ছিল। তো প্রথম কথা হচ্ছে যে এটা কোনো ইউনিক কোনো ইভেন্ট ছিল না। আপনার বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান যারা আছেন তাদের সাথে এর আগেও মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে, ঢাকাতে হয়েছে। যে রাজনৈতিক দলগুলোর কথা আমরা এই আলোচনায় এতক্ষণ আলোচনা করলাম, তাদের প্রধানদের সাথেও বৈঠক হয়েছে, কারো কারো সাথে একান্তও হয়েছে। তো এইটা একান্তই যারা আলোচনা করেছেন তারা নিশ্চয়ই কী নিয়ে আলোচনা করেছেন তারা এটা সবচেয়ে ভালো বলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত তাদের মুখ থেকে না শোনা যায় ততক্ষণ পর্যন্ত আসলে এগুলো স্পেকুলেশনই। আর তবে এটা আমরা বিশ্বাস করি, আমরা তাদের সাথে পরবর্তীতে কথা বলে যেটুকু আমাদের কাছে মনে হয়েছে যে তারা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। দেশের এখন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বা ভবিষ্যৎ রাজনৈতিক পরিস্থিতি কোন দিকে মোড় নিতে পারে, এগুলো সব বিষয়ে আলোচনা এসেছে। প্লাস আপনার যে অ্যাডমিনিস্ট্রেটিভ অনেক বিষয় আছে যেগুলোতে সরকার তো মনে করে যে সরকার সবসময় রাজনৈতিক দলগুলোর সহযোগিতা নিয়ে কাজ করছে, যেহেতু বিএনপি একটা বড় দল, তাদের কাছ থেকেও সহযোগিতা চাওয়ার বিষয় আছে, সহযোগিতা পাওয়ারও একটা বিষয় আছে। পাশাপাশি আপনার জুলাই যে সনদ, এই জুলাই সনদ যদি স্বাক্ষর একটা শুধুমাত্র নামকাওয়াস্তে একটা জুলাই সনদ স্বাক্ষর করলেই কিন্তু হয়ে গেল না। একটা জুলাই সনদ এমন একটা সনদ এটা হতে হবে যেই সনদটা যারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারে বলে আমরা ধারণা করি, যে কেউ আসতে পারে, কিন্তু প্রত্যেকেরই তো একটা ফেয়ার চান্স আছে। তো তারা যদি এই জুলাই সনদে আন্তরিকভাবে সাড়া না দেয় বা অনবোর্ড না থাকে, তাহলে তো এই সংস্কারগুলো পরবর্তীতে আর টেকসই হবে না। তো এগুলোকে টেকসই করা বা একটা রাজনৈতিক যে বিষয়গুলো আছে এগুলোর একটা স্থায়ী সমাধানের যে সংকটগুলো আছে বা রাজনীতির যে বিষয়গুলো বারবার যেই বিষয়গুলোর কারণে সংকটগুলো ফিরে আসে, এগুলো যদি একটা স্থায়ী সমাধান করা যায় তাহলেও রাজনৈতিক দলগুলোর একটা সহযোগিতা প্রয়োজন ইত্যাদি এই বিষয়গুলো নিয়ে তাদের মধ্যে মোটা দাগে আলোচনা। একটা অভিযোগ যেটা যে বিশেষ করে এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে, বিদেশের মাটিতে বসে এভাবে কাউকে প্রায়োরিটাইজ করা, নির্বাচনের তারিখ ঠিক করা, এটিকে জুলাই অভ্যুত্থানের সঙ্গে তারা বলছেন যে এটি যায় না। আপনার কি মনে হয়? আমার মনে হয় যে জুলাই অভ্যুত্থানের মূল স্পিরিটটা হচ্ছে আমাদের দেশে রাজনৈতিক সংস্কার, সুশাসন এবং মানুষের যে অধিকারগুলো আসলে কেড়ে নেওয়া হয়েছিল, সেই মানুষের অধিকারগুলো যাতে মানুষ ফিরে পায়, সেটা যেভাবেই হোক সেটা আমাদের সেই সমাধানটা পাওয়াটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ যাতে আবার ভোট দিতে পারে, মানুষ যাতে তার মানবিক যে মূল্য যেটা মানুষ এতদিন পায়নি, মানুষ যাতে তার এই মানবিক মূল্যটা পায়, যারা দেশের শাসনের দায়িত্বে থাকবেন তাদের কাছে বা রাজনীতিবিদদের কাছে। মানুষের সবচেয়ে কথা হচ্ছে যে জনকল্যাণ, মানুষের কল্যাণটাই হলো সবচেয়ে বড় বিষয়। এটা দেশের মাটিতে হলো কি বিদেশের মাটিতে হলো, এগুলো আসলে খুব বড় বিষয় না। জি, জহিরুল আলম, যে বিদেশের মাটিতে এই শব্দটা কেন আসলো? দুজনেরই বাংলাদেশের মানুষ, দুজনেই, একজন প্রধান উপদেষ্টা, আরেকজন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, তিনি বিদেশে আছেন বহু বছর। না, আমাদের দেশে আমরা তো সব কিছুই এক ধরনের মানে ক্রিটিক্যাল প্রিজম থেকে আমরা দেখি। এখন এটা তো এই বাস্তবতা অস্বীকার করা যাবে না যে জনাব তারেক রহমান দীর্ঘদিন দেশে নাই। এখন মাননীয় প্রধান উপদেষ্টা উনি তো একটা উপলক্ষ নিয়ে ইউকেতে গেছেন, তাই না? তো আমার মনে হয় সেই সুযোগটাই উনি কাজে লাগিয়েছেন।
এখানে মানে ওনার সঙ্গে বৈঠক করার জন্য লন্ডনে গেছেন এরকম তো বার্তা নয়, যদিও অনেকে এটা এইভাবে জিনিসটাকে বলছেন, যেটা বলার চেষ্টা করছেন। তবে হ্যাঁ, আপনার যেটা রাজনীতিতে যে পক্ষরা মানে অ্যাক্টিভ যে পক্ষগুলো আছে তারা হয়তো ভাবছে যে মানে তাদের যে আপনার গুরুত্ব এবং তাদের যে প্রভাব সরকারের উপরে বলেন অথবা ওভারঅল অভ্যুত্থান পরবর্তী সময়কালে বলেন, এটা আমার মনে হয় যে একটু ওভারলি ফ্যান্টাসাইজড। হ্যাঁ, এটা রিয়ালিটি থেকে একটু দূরে। ধরেন বাংলাদেশে যে পরিবর্তনগুলো আশা করে মানুষ, সেটা একদিনে তো এই প্রত্যাশা তৈরি হয়নি। একটা দীর্ঘদিনের বঞ্চনা থেকে, দীর্ঘদিনের একটা অপশাসন থেকে, দীর্ঘদিনের একটা কনসিকুয়েন্স হিসেবে আজকে এখানে এসেছে। সুতরাং এখানে রিয়ালিটিগুলোকে অ্যাকসেপ্ট করা দরকার এবং একটা অ্যাকসেপ্টেড হতেও হবে। সেক্ষেত্রে আমি মনে করি যে এটা প্রধান উপদেষ্টা সঠিকভাবেই উনি চিন্তা করেছেন যে সংকটের সমাধান যদি করতে হয় তাহলে দোজ হু ক্যান কি বলবো যে পুট হার্ডলস বিফোর ইউ, তাদের সঙ্গে তো একটা আলোচনা, এটা তো একটা ডেক্সটারিটি, এটা ডিপ্লোম্যাটিক ভাষায় এক ধরনের নৈপুণ্য। আমি মনে করি যে ওই নৈপুণ্যের জায়গাতে তিনি সঠিক পদক্ষেপটি নিয়েছেন যে দেশে যদি স্থিতিশীলতা আনতে হয়, দেশে যদি আপনার একটা গভর্নেন্সের প্রত্যাশা পূরণ করতে হয়, সুষ্ঠু ভোটের আশা পূরণ করতে হয় এবং সামনের দিনের নতুন ভবিষ্যৎ বাংলাদেশের চিন্তা করতে হয়, তাহলে একটা রাজনৈতিক ব্যবস্থায় যে দলটির গুরুত্ব আছে, যে দলটি এখন যথেষ্ট পাবলিক সমর্থন বলেন অথবা প্রভাব বলেন কমান্ড করে, সেই দলের নেতার সঙ্গে বৈঠক হতেই পারে। এবং আমরা তো এমন কোনো আদর্শ কোনো অবস্থার মধ্যে এখনো পৌঁছি নাই। আমরা মাত্র 1 বছরও আমাদের শেষ হয়নি। এই 1 বছরের নানা ধরনের ভাঙচুর, নানা ধরনের পুনর্গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ আগাচ্ছে। সুতরাং এখানে এক্সপেরিমেন্টালি অনেক কিছুই হবে এবং প্রফেসর ইউনূস তো একটা রিকোয়েস্টের কারণেই তো আপনার এই দায়িত্বটা নিয়েছেন। সুতরাং ওনার চেষ্টা থাকবে যে একটা সুষ্ঠু সমাধানের দিকে যাওয়া, কিন্তু কখনো কখনো ওনার পদক্ষেপ নিয়ে হয়তো কনফিউশন তৈরি হয়েছে। সেটা ধরেন কথার কথা যে উনি এপ্রিলের ডেটটা ঘোষণা করেছেন, হয়তো অনেকে বলার চেষ্টা করবেন যে এপ্রিলে ঘোষণা চেয়ে উনি দিয়ে দিলেন বা উনি যে একটা ধারণা দিলেন, তো ধারণা দেওয়ার আগে কিন্তু তো সব পার্টির সঙ্গে কথা বলেই তো এটা দিতে পারতেন, তখনই তো তাহলে তার এই 2 লাইনের এই বিবৃতির জন্য লন্ডন যে মিটিং করতে হয় না। কিন্তু বিষয়টা শুধুমাত্র নট রিলেটেড উইথ অ্যানাউন্সিং আ ডেট অফ দ্য ন্যাশনাল ইলেকশন। এখানে অন্যান্য বিষয় যেগুলো আছে সেগুলো তো হয়তো ওনার কাছে সমর্থন আদায় করা বা ওনার কাছে এন্ডোর্সমেন্ট, যেটা জনাব আজাদ মজুমদার যেটা ইঙ্গিত করছেন, ডেফিনেটলি এই বিষয়গুলো তো রিলেটেড। আপনার অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা ছেড়ে দেবে তখনকার এই সময়কালের যে কর্মসূচিগুলো, যে কার্যক্রমগুলো, যে চিন্তাগুলো, এগুলো ক্যারি ফরওয়ার্ড হবে কিনা, এগুলো যেটা পাওয়ার ইন ওয়েটিং যারা আছে অথবা পার্টি মানে যারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য মানে আকাঙ্ক্ষা করছে, তাদের পক্ষে এই কাজগুলো তারা কতটা সিরিয়াসলি নিচ্ছে। ধরেন এখন সংস্কার নিয়ে আলোচনা, যে এতগুলো কমিশন করা হয়েছে, এখন ন্যাশনাল মানে কনসেনসাস যে ঐক্য মত প্রতিষ্ঠার জন্য যে মিটিং করা হচ্ছে, এই মিটিং করে যদি আলটিমেটলি তারা যদি এগুলো ডিফাই করে, তাহলে তো এটা একটা মিনিংলেস এক্সারসাইজ হবে, ফিউটাইল এক্সারসাইজ হবে। সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো হয়তো বা আমরা এখনো জানি না, কিন্তু আলোচনার মাধ্যমে হয়তো ওনার কাছে কোনো এন্ডোর্সমেন্ট বা কোনো ধরনের শেয়ারিং হয়েও থাকতে পারে। বাট ডেফিনেটলি কিছু প্রশ্ন আসছে যে এই আলোচনার মধ্যে, এই বৈঠকটা আয়োজনের পেছনে মানে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। লাইক ধরেন যে এখানে সিকিউরিটি অ্যাডভাইজারের প্রেজেন্স ছিল, এখানে অনেক ব্যক্তিকে আমরা ইম্পর্টেন্ট দেখেছি এই অন্তর্বর্তী সরকারের মধ্যে। অন্তর্বর্তী সরকারের মধ্যে অনেক ব্যক্তি ইম্পর্টেন্ট, কিন্তু মানুষের মনে প্রশ্ন আছে যে ওয়াই দ্য সিকিউরিটি, যে সিকিউরিটি অ্যাডভাইজারের পদত্যাগ কিন্তু কয়েকদিন আগে পদত্যাগ চেয়েছে বিএনপি, তাই নাকি? তাহলে তার মানে কি উনি আবার সেখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছেন, ব্রিফিং এর মধ্যে আছেন, কথা আছেন। তার মানে একটা কনসেনসাস যেটা হোক, আমি আশা করতে চাই যে এটা পজিটিভ ওয়েতেই যাচ্ছে এবং পজিটিভলি যদি যায় তাহলে হয়তো দেশে অনেক সমস্যারই মানে সমস্যা নিয়ে আর কনফিউশন থাকবে। সেই জায়গাটাও যে কনফিউশন, শঙ্কা, এগুলোর কথার মধ্যে একটা কথা আজকে গতকালকেই আমাদেরকে মজিবুর আলম মজুমদার বলেছেন যে 7 মাসের মধ্যে সংস্কার বিচারের একটা ভালো পর্যায় পর্যন্ত যাওয়া সম্ভব। তাহলে তো আর মানে এনসিপির যে বারে জুলাই বিপ্লবে যারা জড়িত তাদের যে দাবি যে বিচার এবং সংস্কারের একটা দৃশ্যমান উন্নতি হলে নির্বাচনে করতে সমস্যা নেই, তাহলে তো আর শঙ্কা থাকে না, তাই না?
না, শঙ্কার কথা তো আমরা কোনো বলছি না। না, আপনারা না, অন্যরা বলছেন। যারা শঙ্কার কথা বলছেন তাদেরকে আসলে কেন তাদের শঙ্কাটা হচ্ছে সেটা তো তাদেরকে স্পষ্ট করতে হবে যে শঙ্কার জায়গাটা কোথায়। আমরা তো মনে করি যে এই মিটিংটা এটা একটা পার্ট অফ দি পলিটিক্যাল প্রসেস। অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আগে মিটিং হয়েছে এবং এটাও তার একটা অংশ হিসেবে এই মিটিংটা হয়েছে এবং ভবিষ্যতেও আবার রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং হবে। 17 তারিখ থেকে মিটিং শুরু হচ্ছে। দিস ইজ নট এন্ড অফ দি প্রসেস। সো এটা একটা কন্টিনিউয়াস একটা বিষয়, এটা চলতে থাকবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে নির্বাচনের আগ পর্যন্ত বিভিন্ন ইস্যুতে সরকার কথা বলবে বা রাজনৈতিক দলগুলো যদি নিজেরাও মনে করে যে তারা কোনো বিষয়ে সরকারের সাথে কথা বলা প্রয়োজন, তাহলে তারা তাদের জন্য সরকারের দরজা উন্মুক্ত রয়েছে। তো এইটা আমাদের আসলে মূল উদ্দেশ্যটা কি? আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এমন একটা নির্বাচন আমরা আয়োজন করব যে নির্বাচনটাতে দেশের মানুষ যে এতদিন যে ভোট দিতে পারেনি সেই মানুষগুলো ভোট দেবে স্বতঃস্ফূর্তভাবে, তার নিজের পছন্দের কথা জানাবে এবং এই নির্বাচনের মাধ্যমে আমাদের একটা প্রতিনিধিত্বশীল সরকার গঠিত হবে যারা পরবর্তীতে জনগণের যে আকাঙ্ক্ষাগুলো আছে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবে এবং ভবিষ্যতে যেন এই ধরনের সংকট আর না আসে। রাজনীতিতে যেভাবে রাজনীতিবিদদের একরকমির কারণে বা ফ্যাসিজম তৈরি না হয়, যাতে এমন কিছু পরিস্থিতি তৈরি না হয় যাতে এরকম তরুণ তাজা প্রাণ আমাদের ঝরে না যায়। তো এই বিষয়গুলোই তো আমাদের মূল উদ্দেশ্যটা যদি ঠিক থাকে তাহলে আমরা কোন প্রক্রিয়ায় সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন করলাম সেটাকে খুব আলাদাভাবে গুরুত্ব দেওয়াটার আমি মনে করি না। একদম পরিষ্কার। একটা বিরতি নেই, তারপরে ফিরছি আবার আলোচনায়। দর্শক আপনারা থাকবেন, আপনারা আছেন জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। বিরতির পর আবার স্বাগত জেডএসআরএম নিবেদিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং এনটিভির বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। জহিরুল আলম, গভর্নর ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সঙ্গে একটা ইন্টারভিউ করেছিল লন্ডনে। সেখানে উনি বলেছিলেন যে পাচার করা অর্থ ফেরত আনার জন্য একটা সমঝোতার ব্যাপারে হয়তো সরকার আগাবে। আজকে উনি বলেছেন যে এটা সরকারের বিষয়, সমঝোতা করে টাকা ফেরত আনা কতটুকু সঠিক বলে মনে করেন আপনি? না, এটা তো একটা টেকনিক্যাল ম্যাটার। মানে পাচারকৃত অর্থ ফেরত আনা এটা রেটরিক্যালি বলাটা যত সহজ, এটা আসলে মানে এটাকে রিয়েলিস্টিক্যালি ম্যাটেরিয়ালাইজ করা অনেক কঠিন আমার কাছে, আমার সাধারণ জ্ঞানে আমি যেটা বুঝি। কারণ এখানে যারা অর্থ পাচার করেছে, অর্থ পাচার করার কিন্তু নানা ধরনের কায়দা কারণ, এগুলো ইন্টারন্যাশনাল, এগুলো একটা র্যাকেট। তারা অর্থ পাচারের জন্য যেইভাবে, এবং বাংলাদেশে আপনি দেখেন যে মূল সংকট হচ্ছে গিয়ে কারাপশন। এখানে প্রতিষ্ঠানগুলো একেবারে মানে দুর্নীতিগ্রস্ত এবং প্রতিটা প্রতিষ্ঠানকে ব্যবহার করে যারা ব্যক্তিভাবে এবং রাষ্ট্র কাঠামোতে যারা ছিলেন তারা এই প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে এই অর্থগুলো পাচার করেছে। কিন্তু এগুলো একটা লিগ্যাল কাভারেজ দেওয়ার হয়তো চেষ্টা তাদের মধ্যে ছিল সব কিছু। এখন ধরেন আপনার এই লুপহোলসগুলো বা এই লেভারেজগুলোকে কাজে লাগিয়ে যখন অর্থ পাচার করে আপনি পাচার করে ফেলেছেন, এবং আমি মনে করি যে সিঙ্গাপুর বলেন, সিঙ্গাপুরেও কিন্তু প্রচুর আমাদের দেশের খুব মানে পাচারকারী হিসেবে প্রতিষ্ঠিত এমন লোকজনের নাম আমরা শুনেছি। ইউরোপে গেছে কিংবা বেশ কিছু আইল্যান্ড, ওয়েস্টার্ন কিছু আইল্যান্ডের মানে প্যাসিফিক আইল্যান্ডে কিছু জায়গা আছে সেখানে কিন্তু অফশোর ইনভেস্টমেন্ট হয়েছে। এই বিষয়গুলো কিন্তু, এবং আমাদের ইন্টারন্যাশনাল যেসব মানে কী বলে পানামা পেপারস থেকে শুরু করে বিভিন্ন পেপারসও কিন্তু এই নাম এসেছে, সরকারের কাছে কিন্তু সেগুলো হিসাব সবই আছে। কিন্তু কথা হচ্ছে যে এই 10 মাস কিন্তু অতিক্রান্ত হয়ে গেছে। বেশ কিছু জায়গাতে কিন্তু আমাদের যারা পলিসি মেকার তারা কিন্তু আশাবাদের সঞ্চার করেছিলেন যে তাদের প্রায়োরিটি হবে এই অর্থগুলো ফেরত আনার ব্যাপারে। বেশ কিছু সম্পদও তো ক্রোক হয়েছে, লন্ডনে হয়েছে, হ্যাঁ ক্রোক হয়েছে। সেগুলো তো হচ্ছে সেখানকার রেসপেক্টিভ গভর্নমেন্টের ব্যাপার। দিস ইজ নট মানে রিলেটেড টু আওয়ার কি বলে যে ইনিশিয়েটিভ। হ্যাঁ, আমাদের কথা হলো যে আমরা ওই সংশ্লিষ্ট সরকারগুলোর সঙ্গে দেন দরবার করে সেই অর্থটা মানে আমাদের ফেরত আনার যে আপনার মানে বাস্তব যে উদাহরণ দৃষ্টান্ত খুব বেশি এখনও কিন্তু দেখি নাই। সেটাই আমি বলছি যে এত অর্থ পাচার হয়েছে কিন্তু সেখান থেকে কী পরিমাণ অর্থ আমরা আনতে পারবো সেটার ব্যাপারে কিন্তু আমরা এখনও সুনির্দিষ্টভাবে কিন্তু আশাবাদী হওয়ার মতো কিছু দেখছি না। এখন আপনি গভর্নর সাহেবের যে কথা বলেছেন, গভর্নর সাহেব তো ডে 1 থেকে বলেছেন, এমনকি ধরেন যে অনারেবল চিফ অ্যাডভাইজারের বিশেষ সহকারী নিয়োগ করা হয়েছে। ওনারা কিন্তু ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলোর সঙ্গে ওনাদের ভালো যোগাযোগ, ওনারা চেষ্টাও করছেন হয়তো, এবং বিভিন্ন দেশে যাচ্ছেন, উদ্বস করছেন, দেন দরবার করছেন, কিন্তু এগুলোর রেজাল্ট পেতে
কতদিন এগুলো রেজাল্ট পাবে বাংলাদেশ, এবং আদৌ কত পার্সেন্ট অফ দি লন্ডার্ড মানি আমরা ফেরত পাবো, এগুলো নিয়ে কিন্তু আসলে খুব সুনির্দিষ্টভাবে বলা খুব কঠিন আর কি। যদি আসে আমরা তো সবাই তাকিয়ে থাকবো, কারণ একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি যেহেতু চলে গেছে, সেখান থেকে কিছু অংশ যদি আমরা আদায় করে আনতে পারি, তাহলে আমাদের ইকোনমিতে যে স্ট্রেনটা আছে, যে চাপটা আছে, আমাদের যে রিজার্ভের যে সংকটগুলো আছে, সেগুলো তো আমরা ওভারকাম করতে পারবো। কিন্তু আমি মনে করি না যে মানে আন্তর্জাতিক প্রেক্ষাপটে এখন সব দেশে কিন্তু তাদের সুবিধাগুলো নিয়ে কাজ করে, মানে তারা আপনার টাকা ফেরত দেওয়ার জন্য ইভেন আমেরিকা বলেন, কানাডা বলেন, কিংবা অন্যান্য ইভেন সুইজারল্যান্ড বলেন, যেসব লোকেরা সুইস অ্যাকাউন্টে যা টাকা জমা করেছে, কথার কথা বলছি, টাকা জমা করেছে, তারা তো আপনার ওই ইন্টারন্যাশনাল ব্যাংকিং সিস্টেমের মধ্যে তারা তো আপনাকে এই ইনফরমেশন দেওয়ার জন্য বসে নাই। সুতরাং আপনার একটা সার্টেন, এটা হয়তো ব্যাংকিং ওয়ার্ল্ডের লোকরা ভালো বলতে পারবেন, এই চুক্তিগুলো করতে হবে, এই কোলাবোরেশনগুলো লাগবে, এবং একই সঙ্গে আপনার একটা অ্যাকসেপ্টেবল, খুব কী বল যে মানে ভালো সম্পর্ক লাগবে ওই সরকারগুলোর জন্য, সম্পর্ক লাগবে এবং দীর্ঘমেয়াদী ব্যাপার। ধরুন অন্তর্বর্তী সরকার যে সময়ে এসছে, এই সময়ের মধ্যে হয়তো ওনারা প্রমিস করছেন অনেক, কিন্তু তাদের সামনে পাহাড় সম কাজ। তারা এটা ওয়ান অফ দি কি কম্পোনেন্ট যে তাদের এই পাচারকৃত অর্থ ফেরত আনা, কিন্তু যে পাচারকৃত অর্থের উপরে এইটার উপর ফোকাস করবে, নাকি তাদের ইন্টারনাল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো ঠিক করবে, না কি করবে, দিস ইজ দ্য জাইগান্টিক জব। সো আমি মনে করি যে একটা লম্বা জার্নি, ইলেকশন পোস্ট ইলেকশনে নতুন সরকার আসলে এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, যেমন সংস্কারের কথা বলছেন, ধারাবাহিক প্রক্রিয়া। রাতারাতি বাংলাদেশ একটা অতপর সুখে শান্তিতে বসবাস করতে লাগিল, বিষয়টা তো এরকম না। একটা প্রসেস শুরু করতে হবে, ওই প্রসেসটা নিয়ে হয়তো আমরা আশাবাদ ব্যক্ত করতে পারি। সে জায়গার প্রসেসটা কতটুকু আগাচ্ছে, পাশাপাশি আমাদের উদ্যোগ বোধহয় কিছুটা আছে, আমাদের উদ্যোগের অনুরোধেই ইউকে সরকারের যে কমিটিটা আছে তারা ওটা স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোক করেছে বা তাদেরকে জব্দ করেছে। সেই জায়গাটায় ওই যে আনার বিষয়টা, ধরেন আমার সম্পত্তি আমি যখন ইউকেতে ঢুকালাম, তখন তো আমি একটা প্রসেস, তো সেটা লিগেল হোক যেভাবেই হোক, প্রসেস তো আমি ফলো করেছি, নাহলে তো গভর্নমেন্ট ওখানকার প্রশ্ন করতো, প্রশ্ন যেহেতু করে নাই, সেখানে সমঝোতা করে কতটুকু আনা সম্ভব বলে মনে হয়? প্রথমত সমঝোতার কথাটা এসেছে লেস সিরিয়াস কেসগুলোতে, কারণ পাচার কিন্তু অনেকেই করেছে। আমরা এখন পর্যন্ত বড় রকমের ইনভেস্টিগেশন বা কাজ চলছে 11টা কোম্পানির পাচারকৃত অর্থ নিয়ে। আপনারা এটা দেখেছেন, সরকারের পক্ষ থেকেও এটা বলা হয়েছে। তো এরা ছাড়াও আরও অনেকেই টাকা পাচার করেছে, এবং তাদের সাথে যদি সমঝোতার ভিত্তিতে বা আইনি প্রক্রিয়া বা দেওয়ানি মামলার করে যদি এই টাকা আনা যায়, সেটা চেষ্টা করছে। আমি একটু আগেও যে প্রসঙ্গটা বলেছি, উদ্দেশ্যটা কি আমাদের সেটা দেখার বিষয়। উদ্দেশ্যটা হচ্ছে আমরা টাকাটা ফিরিয়ে আনার চেষ্টা করব, এবং সেটার জন্য যদি আমরা লেস কমপ্লিকেটেড ওয়েতে যদি আমরা যেতে পারি, তাহলে ওয়াই নট উই শুড টেক দিস অপরচুনিটি। আর যে বড় অঙ্কের অর্থ যেটা পাচার করেছে, জহির ভাই যেটা বলেছেন, এটা তো কমপ্লেক্স ইস্যু। আপনার এখানে প্রথমত অর্থটা কোথায় গিয়েছে সেটা লোকেট করার একটা বিষয় আছে, দ্বিতীয় এটা প্রমাণ করার বিষয় আছে যে অর্থটা অবৈধ, তারপরে সেটা প্রমাণ করার পরে তারপরে ফেরত আনার প্রক্রিয়াটার বিষয় আছে। এটা বিশাল আইনি প্রক্রিয়া আছে। আইনি ছাড়াও পলিটিক্যাল কমিটমেন্টেরও একটা বিষয় আছে। পলিটিক্যাল কমিটমেন্টটা এই কারণে যে টাকাটা গিয়েছে সেটা তো সেই দেশের ইকোনমিতে রোল করছে, তো তারা সেই টাকাটা দিতে চাইবে কিনা, সেটা যদি পলিটিক্যাল কমিটমেন্ট না থাকে, তাহলে তো সেটা আপনার আইনি প্রক্রিয়াতে এগিয়ে গেলেও সেটা কিন্তু কঠিন হবে। সো এইটা সময় সাপেক্ষ বিষয়, এটা ওভারনাইট সলভ করা কঠিন না। তো এই কাজটা যখন চলছে, তখন গভর্নর সাহেব যেটা বলেছেন যে সেটা হচ্ছে যে লেস সিরিয়াস কেস যেগুলো আছে, সেগুলো যদি এই ধরনের কমপ্লেক্স প্রক্রিয়ার মধ্যে দিয়ে না গিয়ে আমরা যদি সরকার যদি আলাপ আলোচনার মাধ্যমে বা সমঝোতার মাধ্যমে সেই জিনিসগুলো ফেরত আনতে পারে, তাহলে সরকারের হয়তো সেই দিকে চিন্তা ভাবনা করার সময় এসেছে। আমরা আশা করবো যে টাকা যতটুকু হিসাব এখন পর্যন্ত পাওয়া যায় 28 লাখ কোটি টাকার মতো সম্ভবত, সে টাকা যদি কিছু অংশ আসে তাদের বিশাল ব্যাপার। আমরা আরেকটা আলোচনা আসবো এই বিষয়টা নিয়ে। আজকে আরেকটা কথা বলেছেন এবং গভর্নর এই যাবৎকালে 2 ধরনের বা 3 ধরনের কথা বলছেন। প্রথমে বলছেন 6টা ব্যাংক মিলে একটা ব্যাংক হবে, এখন বলছেন 5টা ব্যাংক মিলে, আবার বললেন যে এর মধ্যে যদি কোনো ব্যাংক ভালো করে তারপর আবার ওখান থেকেও কমে যাবে। এই ব্যাংকগুলোর উপর এক ধরনের চাপ সৃষ্টি হয় কিনা? কারণ আমি যখন একটা ব্যাংকে টাকা রাখবো, তখন যখন শুনবো যে আমি ওই ব্যাংকটার মধ্যে রেখেছি, ওই ব্যাংকটা রিস্কে আছে, আমি টাকাটা তুলে নেবো, আমি কিন্তু রাখবো না, তাহলে ব্যাংকটাও কিন্তু সমস্যার মধ্যে পড়ছে। এই কথাগুলো বলে এক ধরনের ভয় মানুষের মধ্যে ঢুকছে কিনা আলোচনায় আসবে। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা আছেন আমাদের সঙ্গে ZSRM নির্মিত সংবাদ সম্প্রসারণে। আরও একটা বিরতির পর আবারও স্বাগত ZSRM নির্মিত সংবাদ সম্প্রসারণে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার এবং NTVর বার্তা প্রধান জহিরুল আলম। দুজনকে আবারও স্বাগত। জহিরুল আলম, যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম যে বারবার এক কথা, মানে গ্রাহক হিসেবে তো আমার কোনো দোষ নাই ভাই, আমি একটা জায়গায় ব্যাংকে টাকা রাখছি, তো আপনি যদি সরকারের পক্ষ থেকে একদম গভর্নর যদি বলে যে এই ব্যাংকটা ভালো না, বন্ধ করে দেবো যে কোনো সময়, তখন আমি যাবো কই? আমার তো পিলে চমকানোর মতো অবস্থা হবে।
না, এটার আসলে ওই এগেইন আমি শুরু যেভাবে বলেছিলাম যে দুটো পার্সপেক্টিভ আছে। গভর্নর ধরেন আপনার একজন হুইসেল ব্লোয়ার, তখন আপনার ব্যাংকের অবস্থা যদি করুণ হয়, তো এই হুইসেল ব্লো তো যত পেইনস্টেকিং হোক না কেন হুইসেল ব্লো তো করতে হবে আপনাকে, নাম্বার ওয়ান। কিন্তু আপনি যে প্রসঙ্গটা তুলেছেন সেটা হচ্ছে যে অলসো ভেরি ক্রিটিক্যাল, যে এটা মানুষের গ্রাহকদের আস্থার ব্যাপার, তাদের আমানতের সুরক্ষার ব্যাপার। সুতরাং সেই থেকে কিন্তু অনেক সমালোচনাও কিন্তু এটা হয়েছে। এটা কিন্তু এখন না, উনি আগে থেকে ওই কথা বলে আসছেন। অনেক ব্যাংক আইডেন্টিফাই, এর মধ্যে কিছু ব্যাংক কিন্তু আবার বেরিয়ে এসছে, 8টা ব্যাংকের কথা বলেছিলেন, রেস্কিউড হয়েছে, তারা ঘুরে আসছে। তার মানে কি ওনার বার্তাটা এক ধরনের নেতিবাচক প্রভাব ফেলার কথা, মানে এবং এক ধরনের প্যানিক তৈরি করার কথা, হুইচ ওয়াজ কি বলবো যে অতটা ওয়েলকামিং না একজন গভর্নরের কাছ থেকে আন্ডার দ্য গিভেন সিচুয়েশন। বাংলাদেশের বর্তমান যে আর্থিক খাতের যে চিত্র, ডেফিনেটলি খুবই ভালনারেবল, ডেফিনেটলি খুবই অব্যবস্থা, শৃঙ্খলার মারাত্মক অভাব ছিল, লুটপাট হয়েছে, সবই কিছু আমাদের জানা। কিন্তু উনি যখন মুরব্বী হিসাবে বা উনি যখন আমাদের অভিভাবক হিসাবে, গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন, তার মনে হচ্ছে আরেকটু ওনার কাছ থেকে আরেকটু কম্প্যাশনেট স্টেটমেন্ট হইলে হয়তো কি যে এগুলো মানুষের উপরে স্লোলি ইম্প্যাক্ট করতে। আপনি দেখেন যে ছোট ছোট কিছু ব্যাংকে গ্রামে গঞ্জেও দেখা গেছে যে মানুষজনের মধ্যে ব্যাপক মানে হয়েছে, র্যানসেকিং হয়েছে, হেনস্থা হয়েছে, ব্যাংকের ম্যানেজাররা খুবই আনপ্লিজেন্ট কিছু সিচুয়েশন হয়েছে, এবং এতে তো ব্যাংক মানুষের আস্থা আরও ইরোড করেছে। এনিওয়ে, তারপরে আমি মনে করি যে না, উনি ওনার সদিচ্ছা আছে, উনি চেষ্টা করছেন। সুতরাং মার্জারের যে চিন্তাটা, সেই চিন্তাটা যদি এটা কিন্তু উনি বলেন না যে মানে খুবই কি বলবো যে এমন না যে এটা খুব তাৎক্ষণিক কোনো একটা সিদ্ধান্ত না। এটা উনি বলেছেন যে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এই মার্জারটার মানে আপনার চলতে থাকবে এবং এটা চলমান আর্থিক খাতের সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হবে। এবং এখানে আমার মনে হয় যে উনি এটাও আবার গ্যারান্টি করেছেন যে এখানে কারো চাকরি হারানোর ভয় থাকবে না, কোনো আমানতের কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। যদি সেদিক থেকে হয়, আমি মনে করি যে একটু ধৈর্য নিয়ে হওয়াই উচিত, কারণ বাংলাদেশে যেরকম আর্থিক যে প্রতিষ্ঠানের যে সাইজ, এইখানে এত ব্যাংকিং দরকার নেই। কিন্তু সবাই জানি যে রাজনৈতিক প্রভাব প্রসূত হয়ে এইগুলো দেওয়া হয়েছে। সুতরাং এখান থেকে যত বেশি সম্ভব এখানে যদি কনসলিডেট করা, মার্জ করা এবং সেখান থেকে একটা শক্তিশালী, যেমন একটা মেগা ব্যাংকের কথা বলেছেন, যদি এই ধরনের একটা মডেল ইমপ্লিমেন্ট করা যায়, আমার মনে হয় যে ব্যাংকিং খাতে আস্থা আরও ফিরবে এবং এটা মানে পজিটিভ দেখাবে। মার্জারের কথা তো আসলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার আগে থেকেই শোনা যাচ্ছে, বরঞ্চ তখন আমরা দেখেছিলাম যে মার্জারটা চাপিয়ে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি সিটি ব্যাংক ঘোষণা দিয়েছে তারা একটা ব্যাংকের সাথে একীভূত হচ্ছে, এক্সিম ব্যাংক ঘোষণা দিয়েছে তারা একটা ব্যাংকের সাথে একীভূত হচ্ছে, হ্যাঁ আরেকটা ব্যাংকে নিচ্ছে। যেই মাত্র সরকার পরিবর্তন হলো তারা কিন্তু তাদের এই কমিটমেন্ট থেকে সরে এসেছে। আর গভর্নরের যে প্রসঙ্গটা আপনি উল্লেখ করেছেন, এটা বরঞ্চ ডিপোজিটরদের জন্য এক ধরনের সতর্কবার্তা। যারা দুর্বল তাদেরকে তো দুর্বলই বলতে হবে। আপনি দুর্বল ব্যাংককে যদি সবল হিসেবে ভুলভাবে ডিপোজিটরদের সামনে উপস্থাপন করেন, তাহলে বরঞ্চ ডিপোজিটররা ভুল বার্তা পাবে এবং তাদের যে ডিপোজিটের যে নিরাপত্তা সেটা বিঘ্নিত হবে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় কত বিষয় নিয়ে যৌক্তিক অযৌক্তিক কত আন্দোলন মানুষ করেছে, কিন্তু আপনি কখনো দেখেছেন কোনো ব্যাংকের ডিপোজিটররা তাদের ডিপোজিট ফেরত পাওয়ার জন্য আন্দোলন করেছেন? সেটা করেনি। তার কারণটা হচ্ছে যে এই সরকার শুরু থেকে চেষ্টা করেছে যে আমানতকারীদের স্বার্থ যাতে সংরক্ষিত থাকে, আমানতকারীদেররা যাতে কোনোভাবে কোনো ব্যাংক দ্বারা সেটা ব্যাংক আমানত হারিয়েছে, সেটা ব্যাংকের অব্যবস্থাপনার কারণে, কিন্তু আমানতকারী তার আমানত ফেরত পায়নি, এটা এই ধরনের অভিযোগের সংখ্যা কিন্তু কম। সো ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনাটা সরকারের একটা অন্যতম প্রায়োরিটি ছিল এবং সেই প্রায়োরিটির অংশ হিসেবে সরকার কিন্তু শুরু থেকেই দুর্বল ব্যাংকগুলো চিহ্নিত করে সেই দুর্বল ব্যাংকগুলোর নামধাম সহ সবাইকে জানিয়ে দিয়েছে। এবং তাদের যেটা সুবিধা হয়েছে যে দুর্বল ব্যাংকগুলো তারা নিজেরাও চেষ্টা করেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে। শুরুতে আপনি যেটা বললেন যে 9টা ব্যাংকের কথা বলা হয়েছিল, কিন্তু এখন মার্জারের আলোচনায় আছে মাত্র 5টা ব্যাংক। তার মানেটা হচ্ছে যে 4টা ব্যাংক কিন্তু আর মার্জারের আলোচনায় নাই, তারা আস্তে আস্তে তাদের সক্ষমতা ফিরে পেতে শুরু করেছে। বাই দ্য টাইম মার্জারটা সম্পন্ন হবে তখন হয়তো বা আরও 2-1টা ব্যাংকও ঘুরে দাঁড়াতে পারে। মার্জারটার উদ্দেশ্যটাই হচ্ছে এমন যাতে এই ব্যাংকটা একীভূত হলে ব্যাংকগুলো একটা মেগা ব্যাংক হিসেবে যদি পরিণত হয়, তাহলে
তারা যাতে আমানত যেই আমানতগুলো নিয়েছে সেই আমানতগুলো ফেরত দিতে পারে, এবং পাশাপাশি এই ব্যাংকগুলোতে যারা কাজ করছে এখন তাদের কাউকে যেন কর্ম হারাতে না হয়। ব্যাংকগুলো এখন সেপারেট অবস্থায় আছে, এবং এই ব্যাংকগুলো যে দুর্বল এটা আর নো সিক্রেট। এটা কিন্তু মানে এমন না যে আমি জানি না কোন ব্যাংকগুলো দুর্বল, এবং সেখানে তারা কিন্তু আমানত পাচ্ছে না। তারা আমানত না পাওয়ার কারণে সেখানে বরঞ্চ চাকরির চ্যুতির ঘটনা ঘটছে, আপনার অনেকেই কর্ম হারাচ্ছেন। কিন্তু একীভূত হলে যেমন একই সাথে ব্যাংকের কর্মীদের স্বার্থ রক্ষা হবে, আমানতকারীদেরও স্বার্থ রক্ষা হবে। তো যদি আমানতকারী এবং ব্যাংকের কর্মী উভয়ের স্বার্থ রক্ষা করে কিছু ব্যাংকে একীভূত করা যায়, তাহলে কেন সেটা করবে না সরকার? একদম পরিষ্কার, একদম পরিষ্কার। আমি একটু শেষের দিকে এই কিছুক্ষণ আগে মানে আজকে বিকেল বা সন্ধ্যার সময় বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের সভাপতি, বহু রাজনীতির বহু কিছুর সঙ্গে তার নাম জড়িয়ে আছে, তিনি মারা গেছেন। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা একটু জহিরুল আলম আপনার কাছে শুনতে চাই তার বিষয়ে। জি না, উনি তো আসলে অনেক বয়সের কারণে মানে খুব একটা রিসেন্ট ইয়ার্সগুলোতে ওনার কোনো সক্রিয় কার্যক্রম আমরা দেখিনি। তবে একটা বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার ওনার ছিল, এবং ওনার যৌবনের যে মানে রাজনৈতিক যে এক্সপোজার, তাতে এক ধরনের কী বলবো যে তারুণ্যের একটা প্রতীক ছিলেন। এবং আওয়ামী লীগের মানে যখন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে মুক্তিযুদ্ধের সংগঠক হিসেবে ওনার তো একটা পরিচিতি আছে। বিশেষ করে আওয়ামী লীগ নেতা হিসেবে কিন্তু তখন তাকে বেশ ডাইনামিক নেতা হিসেবে তাকে মনে করা হতো। কিন্তু এবং এমপিও হয়েছিলেন 86 সালের ইলেকশনের সময়। উনি ঢাকা 3 থেকে সম্ভবত উনি এমপি হয়েছিলেন। তারপরে আওয়ামী লীগের সঙ্গে আস্তে আস্তে তার কিন্তু দূরত্ব বাড়তে থাকে, এবং তাদের এটা কনসিকুয়েন্সেস উনি 92 সালে উনি আওয়ামী লীগ থেকে মানে ওনার সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে যায় 92-তে। এরপরে উনি নতুন রাজনৈতিক সংগঠন ডক্টর কামাল হোসেনের সঙ্গে কথা বলেন এবং নতুন সংগঠন করতে থাকেন, এবং সেইটারই নেতৃত্ব উনি পেয়েছিলেন 2009 সালের দিকে। 2009 বোধহয় উনি এটার জেনারেল সেক্রেটারি হয়েছিলেন, গণফোরামের জেনারেল সেক্রেটারি হয়েছিলেন। এরপরে ইলেকশনও করেছিলেন, 2018 ইলেকশনও করেছিলেন 2-3টা আসনে, এবং ওই যে একটা জোট হয়েছিল গণফোরাম সহ ইত্যাদি জোটের সঙ্গে ধানের শেষ প্রতীকেও ইলেকশন করেছিলেন। এনিওয়ে মানে সব কিছু মিলিয়ে এনকম্পাসিং অল হিজ পলিটিক্যাল ক্যারিয়ার বলতে হবে যে উনি একজন সক্রিয় দেশের জন্য নিবেদিত, এবং কতটা মানে পরিবর্তন আনতে পেরেছেন রাজনীতিতে সেটা হয়তো এটা সামগ্রিক। ব্যক্তি হিসেবে তার একটা সক্রিয় অংশগ্রহণ ছিল, তার আকাঙ্ক্ষা ছিল দেশের পরিবর্তনের জন্য, এবং সেক্ষেত্রে তিনি সবার জন্য একটা শ্রদ্ধার জায়গায় উনি থাকবেন। এবং একদম শেষের দিকে ধন্যবাদ। উনি মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, মুক্তিযুদ্ধের সাথে যারা জড়িত তাদের প্রত্যেকের প্রতি আমাদের সবসময় শ্রদ্ধা ছিল, শ্রদ্ধা আছে, এবং সেটা থাকবে। রাজনীতিবিদ হিসাবে আমরা যখন আসলে ছাত্রজীবন থেকে আমরা ওনার কথা শুনেছি, কিন্তু যখন আমরা কর্মজীবনে প্রবেশ করেছি তখন তো ওনার রাজনৈতিক কর্মকাণ্ড আগের তুলনায় একটু কমে গিয়েছিল, কিন্তু তারপরেও ওনার সম্পর্কে শুনেছি উনি জহির ভাই যেটা বলেছেন যে তারুণ্যের প্রতীক ছিলেন। আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলাম তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একটা বড় অংশ ওনার অনুগত ছিল, ওনার সাথে রাজনীতি করতো, ওনার কথা শুনতো। তো ওনার প্রতি শ্রদ্ধা এবং প্রার্থনা উনি যাতে পরপারে উনি যেন ভালো থাকেন, এবং আল্লাহ যেন ওনাকে ব্যস্ত নসিব করেন। অনেক ধন্যবাদ আজম মজুমদার এবং জহিরুল আলম, দুজনকে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক আপনাদেরকে ধন্যবাদ, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। এই ছিল ZSRM নিউজ বিউতে আজকের সংবাদ সম্প্রসারণে। ডিবিসির সঙ্গে থাকবেন।